তারা কি আর এতদিন ওয়েট করে আছে আমার জন্য? ঠিকই ঠিকই কাউকে না কাউকে অ্যাপয়েন্ট করে নিয়েছে। আয়ুষ, তারা ঠিক ওয়েট করে থাকবে, তুমি দেখো। আয়ুষ, তুমি এটা যোগ্য, তাই তারা এত বড় একটা সিনেমায় তোমাকে চান্স দিয়েছে। তারা ঠিক তোমার জন্য ওয়েট করে থাকবে। তাই আমি তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব অল্প কদিনের মধ্যে সব রকম নিয়ম মেনে তুমি একদম ঠিক হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এই সিনেমাটা করলে না অনেকগুলো টাকা পেতাম। তুমি হয়তো আমাদের বাড়ির ভেতরকার কন্ডিশনটা জানো না তো। বাবা ঋণের দায়ে জর্জরিত, অনেক অনেক দিনের ট্যাক্স বাকি পড়ে গেছে আমাদের, আর সেইভাবে কোনো প্রোডাকশনও নেই। কোথা থেকে দেবেন বাবা এত টাকা? বাড়ি বিক্রি করে যে টাকা দেবেন সেটাও সম্ভব নয়, কারণ এই বাড়িতে কাকামণিদেরও পোর্শন আছে, তাই আমাদের ইন্ডিভিজুয়াল পোর্শনটাও বিক্রি করা সম্ভব নয়। ভেবেছিলাম এই সিনেমাটার টাকা থেকে বাবার ঋণের দায়ে কিছুটা তো মেটাতে পারবো। সেইভাবে তো কোনোদিনই বাবার পাশে দাঁড়াতে পারিনি, এইভাবে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু যে কোনো দিন জানো তো আমাদের বাড়িতে একটা ইনকাম ট্যাক্সের রেড হতে পারে। কি বলছো তুমি আয়ুষ? ঠিকই বলছি, তবে চিন্তা করার কিছু নেই। বাবা তো কিছুদিন সময় চেয়ে নিয়েছেন, বলেছেন সব নাকি ঠিক হয়ে যাবে। আয়ুষ দেখো, তুমি এখন তোমার এই অবস্থা একদম টেনশন করবে না, সব ঠিক হয়ে যাবে। এবার যখন আমি এসে গেছি, তখন এই টেনশনের খানিকটা ভাগ তুমি আমার উপর চাপিয়ে দাও, আমি নিতে পারবো এটা। আর তুমি আমার উপর ভরসাও রেখো। আজ এই সংসারে আমার যতই অপমান জুটুক, যতই অবহেলা জুটুক, কিন্তু একদিন এই মানুষগুলোই তো এই সংসারটাই তো আমাকে মাথায় করে রেখেছিল। তুমি চিন্তা করো না, আমি আমার নিজের দোষে এই জায়গাটা হারিয়েছি আয়ুষ, কিন্তু তা বলে আমার এই সংসারের এত বড় একটা বিপদের দিনে আমার কোনো দায় থাকবে না, তা তো হতে পারে না। সব ঠিক হয়ে যাবে। তুমি এত টাকার দায়িত্ব নেবে কি করে? না, তুমি এসব নিয়ে কিছু ভাবতে চাও না। আমি যতক্ষণ আছি শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব। আর ভাবছি কালই একবার ওই প্রোডাকশন হাউসের সাথে কথা বলবো, ওদের কি ডিসিশন সেটা জানবো। ওদের ডিসিশন যদি এটা হয়ে যায় ওরা আমাকে নিয়ে ছবিটা করবে, তাহলে আমি ছবিটার জন্য টাকা অ্যাডভান্স নিয়ে নেবো, আর তাহলেই কোনো সমস্যা থাকবে না। এই কাজটা এতদিন করনি কেন? এতদিন অন্য কিছুর জন্য অপেক্ষা করছিলাম, তাই। অন্য কিছু? কিসের জন্য আয়ুষ? যদি ইচ্ছা করে বুঝতে না চাও তাহলে আলাদা ব্যাপার, আর যদি সত্যি বুঝে না থাকো তাহলে আমার আর বোঝানোর ক্ষমতা নেই। বুঝেছি, কিন্তু এখন তো আর তোমার অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ তুমি যেই জন্য অপেক্ষা করছিলে তা তুমি পেয়ে গেছো।
এখন অন্য কোনো কথা চিন্তা না করে বাকি কাজগুলো কাল থেকেই শুরু করে দাও, কেমন? হ্যালো হ্যালো, কি খবর আন্টি? দেবীর প্রতিষ্ঠা ঘটে গেছে তোমাদের বাড়ি? আরে আর বলছি কি, এই খবরটা দেওয়ার জন্যই তো তোমাকে ফোন করেছি মধু। উনি আমাদের বাড়িতে ঢুকে গেছেন। সে কি নাটক রে বাবা! আবার শুধু তাই নয়, তার দিদি নিজে হাতে করে তার বোনকে আমাদের বাড়িতে রেখে গেছে। কি বলছো তুমি আন্টি? আরে হ্যাঁ, সেই কথাই তো বলছি। আরে বাবা, কতক্ষণে তোমাকে সেই খবরটা দেবো সেটার জন্য আমার প্রাণটা একেবারে ছটফট 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 করছে। তারপর? শোনো, শুধু দিদি আসেনি, সঙ্গে আবার ঋষিও এসেছিল। ঋষিকে তো আসতেই হবে। ঋষিকে গা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে গেলে এটুকু তো করতেই হবে। আচ্ছা, মিতুল নিজে এসে দিয়ে গেল? হ্যাঁ, আরে দিয়ে গেলে তো দেখলাম। আসলে এখন তো মহান আবার প্রতিযোগিতা চলেছে, কে কত বেশি মহান হতে পারে সেটাই দেখানো হচ্ছে। না, আমি এই যে শুনছিলাম ওকে নিয়ে সবার এত আপত্তি, ও বাড়িতে এলে নাকি কেউ বাড়িতেই থাকবে না, তাই এত আপত্তি সব গেল কোথায়? গজগজ করছে তো ঠিকই, কিন্তু তা বলে বাড়ি থেকে তো বার করে দেয়নি। আর তাছাড়া আয়ুষের কথা শুনলে না তুমি অবাক হয়ে যেতে মধু। তো ভাগ্যিস তুমি সামনে ছিলে না। কিরকম? হ্যাঁ, সবার সামনে দাঁড়িয়ে বলল যে আমার স্ত্রীর অপমান আমি সহ্য করতে পারবো না, দরকার পড়লে আমি তুতুলকে নিয়ে মুম্বাই ফিরে যাব। এত বড় কথা? এত কিছুর পরেও এত বড় কথা? তাই তো দেখলাম, আর এখনো ঘর থেকে বেরোয়নি। আর যখনই ফাঁক পাচ্ছে ঘরে ঢুকে বসে থাকছে। বাপ রে বাপ, কি নির্লজ্জ, কি বেহায়া বলো তো। ওই 5 ভূতে খাওয়া মেয়েটা শেষ পর্যন্ত আবার আয়ুষকে বশ করে নিল, তাই না? আরে ওই যে রক্ত দিল না, আরে ওটাই তো দুর্বলতা। এই জন্যই তো আমি এখন সমস্ত কথা তোমাকে জানাচ্ছি। শোনো মধু, এখন যা কিছু করতে হবে সবটা কিন্তু তোমাকে করতে হবে। শুধু আমি একা নয় আন্টি, আমার একার দ্বারা সব সম্ভব হবে না। তুমি, আঙ্কেল, সবাইকে আমার পাশে চাই। তোমরা তোমাকে কথা দিয়েছিলে, বলো। আরে আমি যদি তোমার পাশে না থাকতাম তাহলে আমি তোমাকে এই কথাগুলো জানাতাম? তোমার কোনো ধারণা নেই মধু, আমি কতটা রিস্ক নিয়ে তোমাকে ফোন করছি। একমাত্র তোমার কথাই তো আমি এত বড় একটা ঝুঁকি নিতে চলেছি। আচ্ছা, তুমি আমাকে বলছিলে না আয়ুষের বাবা টাকা পয়সা সংক্রান্ত কি একটা বিষয় নিয়ে ফেঁসে গেছে? আরে আমি বলছিলাম মানে কি, এই কথাটা এখন সকলে জানে মধু। দীপ্যমান চ্যাটার্জির এখন হাড়ির হাল, তাল পুকুরে আর ঘটি ডুবছে না। তারপরে ছেলের চিকিৎসাতেও তো অনেকগুলো টাকা গলে গেল না। বাজারে ধার দেনা শেষ নেই, কিন্তু থার্ড বাট কিন্তু এখনো বজায় রেখে চলেছে। ভাঙবে কিন্তু মচকাবে। এতদিন কোথায় ছিল তোমার স্বামী? কি খোঁজ নিয়েছো তার? হ্যাঁ, অন্য একটা ছেলেকে তো স্বামী বানিয়ে রেখেছিলে, স্বামী বানিয়ে তার কাছে পড়েছিলে। আজ হঠাৎ স্বামীর উপরে এত দরদ উঠলে উঠলো যে রান্নাঘরে চলে এসছো। তুমি জানো না মা তোমাকে বলেনি যে তোমার হাতের রান্না আমরা কেউ খাবো না? চোখের তারা